উইন্ড টারবাইন যেগুলো বড় আকারের, বিশেষ করে যেগুলো সমুদ্রের ধারে বা বড় ফার্মে বসানো হয়, সেগুলোর উচ্চতা হয় প্রায় 300 ফুটের মতো। এতটা উঁচু জায়গায় কোনো মানুষকে কাজ করতে হলে প্রথমেই প্রশ্ন আসে, সে উপরে উঠবে কিভাবে। সাধারণত কেউ ভাবতে পারে যে ওরা মই বা সিঁড়ি দিয়ে ওঠে, কিন্তু বাস্তবে এতটাই সহজ না, কারণ এই উচ্চতায় ওঠা শারীরিকভাবে বিপজ্জনক। সিঁড়ি দিয়ে পুরোটা উঠলে শরীরের অনেকটা শক্তি খরচ হয়ে যায়, আর টেকনিশিয়ানদের তো উপরে গিয়েও অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, সেই চাপ শরীর সহ্য করতে পারে না। এই কারণেই এসব বড় উইন্ড টারবাইনের ভেতরে ছোট্ট একটা সার্ভিস এলিভেটর থাকে। এই এলিভেটর এক বা দুইজন টেকনিশিয়ানকে একসাথে বহন করতে পারে এবং পুরো কাঠামোর ভেতর দিয়ে তাদের সরাসরি উপরের কাজের জায়গায় নিয়ে যায়। সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এই এলিভেটর এমনভাবে ডিজাইন করা হয় যেন সেটা খুব অল্প জায়গার মধ্যে চলে, কিন্তু যান্ত্রিকভাবে খুব শক্তিশালী হয়, যাতে এই ধরনের উচ্চতা পার করতেও কোনো সমস্যা না হয়। এতে টেকনিশিয়ানরা উপরে পৌঁছে কোনো শারীরিক ক্লান্তি ছাড়াই তাদের কাজ শুরু করতে পারে। এই সার্ভিস এলিভেটর না থাকলে তাদের সিঁড়ি বেয়ে উঠতে হতো, যেটা শরীরের উপর প্রচুর চাপ ফেলত, কারণ 300 ফুট মানে একাধিক ভবনের সমান উচ্চতা, আর পুরোটা উঠতে গেলে অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। তাছাড়া লম্বা সময় ধরে সিঁড়ি দিয়ে উঠলে শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে যায়, মাথা ঘোরানো বা হঠাৎ দুর্বল লাগার মতো সমস্যা হতে পারে। এসব ঝুঁকি কমাতে এই ইলেকট্রিক সার্ভিস এলিভেটরই সবচেয়ে কার্যকরী উপায়। এই এলিভেটরগুলো সাধারণভাবে টাওয়ারের ভেতরের একটি নির্দিষ্ট রেলিং এর মাধ্যমে চলে, যেটা খুব কড়াভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, কারণ যদি মাঝ পথে কোনো যান্ত্রিক সমস্যা হয় তাহলে সেই অবস্থায় মানুষ আটকে যেতে পারে এবং তখন উদ্ধার করাটা কঠিন হয়ে পড়ে। তাই এগুলোর প্রতি মাসে ইন্সপেকশন হয়, প্রতিটি কম্পোনেন্ট ঠিকঠাক কাজ করছে কিনা সেটা নিশ্চিত করা হয়। টেকনিশিয়ানরা যখন উপরে ওঠে তারা সব সময় নিরাপত্তা বেল্ট পরে ওঠে এবং এলিভেটরের সাথে নির্দিষ্টভাবে আটকানো থাকে, যাতে কোনো দুর্ঘটনা হলেও পড়ে না যায়। উইন্ড টারবাইনের ভেতরে জায়গাটা সাধারণত অনেক টাইট থাকে। ওঠার সময় বেশিরভাগ সময় লাইট জ্বালিয়ে রাখতে হয়, কারণ পুরো কাঠামোর ভেতরটা অন্ধকার হয় এবং ছোট জায়গা বলে অনেক সময় দৃষ্টিতে অসুবিধা হয়। অনেক ক্ষেত্রেই টেকনিশিয়ানদের একবারে না উঠে মাঝপথে থেমে থেমে পরিদর্শন করতে হয় কিছু যন্ত্রাংশ, তখন আবার নেমে এসে রিপোর্ট দিতে হয় এবং যদি দরকার পড়ে তবে আবার উঠে গিয়ে সমস্যা সারাতে হয়। তবে যেসব টারবাইনে এই এলিভেটর নেই সেখানে অনেক সময় অটো ক্লাইম্বিং সিস্টেম বসানো হয়, যেটা ইলেকট্রিক হুকে করে মানুষকে উপরে টেনে তোলে। এই সিস্টেমগুলো এখনো অনেক পুরনো টারবাইনে ব্যবহৃত হয়, কিন্তু নতুন মডেলগুলোতে সরাসরি ইনবিল্ট এলিভেটর বসানো হচ্ছে। এতে সময় বাঁচিয়ে পরিশ্রম কমে এবং টেকনিশিয়ানদের নিরাপত্তা অনেক বেড়ে যায়। এত উচ্চতায় কোনো ম্যানুয়াল কাজ করলে সবচেয়ে বড় বিপদের জায়গা হলো সিঁড়ি দিয়ে ওঠানামার সময়, কারণ এখানে হাত ফসকে গেলে একেবারে নিচে পড়ে গিয়ে প্রাণও যেতে পারে। যে থেরাপি দিয়ে 3500 বছর আগে ফারাওদের ব্যথা কমানো হতো, ঠিক সেই থেরাপি আজও বিশ্বজুড়ে চলছে, আর এর নাম কাপিং থেরাপি। আপনি হয়তো সিনেমায় দেখেছেন কারো পিঠে কাচের কাপ উল্টো করে বসানো, লালচে দাগ হয়ে আছে, ভাবছেন এটা আবার কি পাগলামি, কিন্তু বাস্তবতা হলো এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি এতটাই শক্তিশালী, এতটাই কার্যকর যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আজ সেটাকে নাকচ করতে পারছে না। বরং ব্যথা কমানো থেকে শুরু করে রক্ত চলাচল ঠিক করা, টক্সিন বের করা, এমনকি স্ট্রেস কমানোতেও এখন কাপিং ব্যবহার হয়, তাও হাসপাতালের বেডে বসেই। এই কাপিং থেরাপি মূলত এসেছে প্রাচীন মিশর থেকে। খ্রিস্টপূর্ব 1550 সালের ইবেরস প্যাপিরাসে এই পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে রক্ত পরিষ্কার করতে এবং শরীরের ভেতরে দূষিত বায়ু বের করতে কাপিং ব্যবহার করা হতো। এরপর এই পদ্ধতি ছড়িয়ে পড়ে গ্রিসে। হিপোক্রেটিস নিজেও কাপিংকে বলেছিলেন রক্তের ভারসাম্য ফেরানোর যন্ত্র। চীনে এই থেরাপিকে বলা হয় হিজামা, আর ইসলামী চিকিৎসায়ও একে বলা হয় সুন্নাতি পদ্ধতির অংশ। কিন্তু পদ্ধতিটা কিভাবে কাজ করে সেটা বোঝা গেলে আপনি হতবাক হয়ে যাবেন। কাপিং থেরাপিতে সাধারণত কাচের বা বাম্বুর তৈরি কাপ ব্যবহার করা হয়। কাপটি আগে আগুনে গরম করা হয় বা ভেতরে আগুন ধরিয়ে কাপের ভেতরের বাতাস সরিয়ে দেওয়া হয়। এরপর কাপটি রোগীর শরীরে নির্দিষ্ট অংশে বসানো হয়। তখন কাপের ভেতরে একটি নেতিবাচক চাপ তৈরি হয়, যাকে বলে স্যাকশন। এই স্যাকশন স্কিনকে সামান্য টেনে তোলে, ফলে ত্বকের নিচে টিস্যুতে রক্ত চলাচল বেড়ে যায়, কোষে অক্সিজেন পৌঁছায় বেশি, আর শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা ইনফ্লামেশন ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসে। এই থেরাপির সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? যাদের শরীরের ভেতরে অনেক দিন ধরে জমে থাকা বিষাক্ত টক্সিন থাকে, তাদের কাপিং করার পর সেই অংশ কালো হয়ে যায়, কখনো হালকা লাল, কখনো গাঢ় নীলচে, যেটা প্রমাণ করে শরীরের ভেতরে কতটা দূষণ ছিল। অনেকে ভয় পান এই দাগ দেখে, কিন্তু চিকিৎসকরা বলেন এই দাগই হচ্ছে সুস্থতার প্রমাণ, কারণ টক্সিন বের হওয়ার প্রক্রিয়াই এমন। এখনও এই থেরাপি ব্যবহার হয় স্পোর্টস থেরাপিতে, এমনকি অলিম্পিক
অলিম্পিক অ্যাথলেটরাও এটা ব্যবহার করেন। আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস 2016 সালের অলিম্পিকে কাপিংয়ের দাগ নিয়েই সুইমিং পুলে নেমেছিলেন। তার পিঠ জুড়ে থাকা গোলাকার লালচে দাগগুলো মিডিয়ার নজরে পড়ে। তখন সারা বিশ্ব জানল এই পুরনো চিকিৎসা পদ্ধতি এখন আধুনিক স্পোর্টস মেডিসিনের অংশ। আর ইসলাম ধর্মেও কাপিং বা হিজামার রয়েছে বিশেষ স্থান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন বলে বহু হাদিসে বর্ণিত আছে। অনেক মুসলিম দেশে এখনও নিয়মিত হিজামা ক্যাম্প চলে, যেখানে অভিজ্ঞ ব্যক্তি কাপিং করে থাকেন এবং বহু মানুষ এতে উপকার পাচ্ছেন। তবে কাপিং থেরাপি শুধু সুফল নয়, একটু সাবধানে না করলে এটি বিপজ্জনকও হতে পারে। যাদের রক্ত পাতলা বা স্কিন ইনফেকশন আছে তাদের জন্য কাপিং ঝুঁকিপূর্ণ। তাই দক্ষ থেরাপিস্ট ছাড়া কখনো এটি করা উচিত নয়। তবে একথা সত্যি, 1000 বছর আগে মানুষ যখন হাতুড়ি পাথর নিয়ে চিকিৎসা করত তখনও কাপিং ছিল। আর আজ যখন আমরা মডার্ন চিকিৎসা, স্ক্যান, এক্স-রে, এমআরআই নিয়ে ব্যস্ত আছি, তখনও কাপিং টিকে আছে নিজের অবস্থানে, তাও রোগীর ঘরে, স্পোর্টস ট্রেনিং সেন্টারে বা সুন্নাহ অনুসরণে। এই চিকিৎসা আমাদের শেখায় সব আধুনিকতা দিয়ে সব সমস্যা সারানো যায় না। মাঝে মধ্যে পুরনো পথটাই সবচেয়ে বেশি কার্যকর হয়। ধরুন আপনি কিছু আঙ্গুর তুলেছেন এবং চান এই ফলগুলো একেবারে টাটকা অবস্থায় মাসের পর মাস রেখে দিতে, অথচ আপনার হাতে নেই কোনো বিদ্যুৎ চালিত ফ্রিজ, নেই কোনো আধুনিক সংরক্ষণ ব্যবস্থা। তাহলে কি করবেন? কেউ কেউ বলবেন এটা সম্ভব না, ফল নষ্ট হবেই। কিন্তু সত্যি বললে পৃথিবীর কিছু অঞ্চলে আজও এমন একটি পদ্ধতি প্রচলিত আছে যেখানে এক চিমটি বিদ্যুৎও না খরচ করে মানুষ আঙ্গুরকে টাটকা রেখে দিতে পারে টানা 5 মাস পর্যন্ত। এই চমকপ্রদ পদ্ধতির নাম কাংগিন, যা আসলে এক ধরনের প্রাকৃতিক রেফ্রিজারেটর। এই কাংগিন তৈরির পদ্ধতি অত্যন্ত সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত। মাটি, খড় এবং পানিকে মিশিয়ে বানানো হয় এক ধরনের মাটির খোল, অনেকটা বড়সড় হাড়ির মতো দেখতে। তারপর সেই হাড়ির ভেতরে খুব যত্ন করে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় তাজা আঙ্গুর। এরপর পুরো মুখটা সিল করে দেওয়া হয় যাতে কোনো বাতাস ঢুকতে না পারে। এরপর এই মাটির রেফ্রিজারেটরকে মাটির নিচে পুঁতে রাখা হয়। সেই মাটি ও খড় দিয়ে তৈরি আবরণ শুধু যে বাইরের তাপ ঢুকতে দেয় না তা নয়, বরং ভেতরের আর্দ্রতা আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখে এমনভাবে যে আঙ্গুরগুলো শুকিয়ে বা পচে যায় না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে ভেতরের কার্বন ডাইঅক্সাইড, যেটা তৈরি হয় ফল রাখার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায়। এই গ্যাস বাইরে বের হতে না পেরে এক ধরনের ন্যাচারাল কুলিং এবং অ্যান্টিব্যাকটেরিয়াল পরিবেশ তৈরি করে, যার ফলে ছাঁচ পড়ে না, ব্যাকটেরিয়া বাড়ে না, আর মাটির ঠান্ডা তাপমাত্রা সারাক্ষণ এক ধরনের নির্দিষ্ট পরিবেশ তৈরি করে রাখে। সব মিলিয়ে এই প্রাকৃতিক ফ্রিজ শুধু ফলকে রক্ষা করে না, বরং তার স্বাদ, রসালতা, রং সবকিছু অক্ষুণ্ণ রাখে দীর্ঘ সময় ধরে। এই পদ্ধতি এতটাই কার্যকর যে শীতকালে কাংগিন খুঁড়ে আঙ্গুর বের করলে দেখবেন একদম নতুন তোলা আঙ্গুরের মতোই তাজা, চকচকে আর রসালো রয়েছে। এই উপায়ে অনেক কৃষক শীতকালেও বাজারে আঙ্গুর বিক্রি করতে পারেন এবং বেশি দামে বিক্রি করে বাড়তি লাভ করেন। এর ফলে একই ফসল থেকে দীর্ঘ সময় আয় করা সম্ভব হয়। শুধু তাই নয়, যারা নিজের পরিবার বা প্রতিবেশীর জন্য সংরক্ষণ করতে চান তাদের জন্য এই কাংগিন এক দারুণ সমাধান।